শুভ সকাল সুপ্রিয় দর্শক, যারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এটিএন নিউজের স্বাস্থ্য বিষয়ক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানে। সঞ্চালনায় আমি ডক্টর ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আমরা জানি ক্যান্সার কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে এবং সেই সাথে পাল্লা দিয়ে কিন্তু বেড়ে চলেছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার হলে আসলে কি করতে হবে, কোথায় যেতে হবে এবং তার প্রতিরোধী বা কী হতে পারে, সেই বিষয়গুলো আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব। আর তাই আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় স্তন ক্যান্সার। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ডাক্তার লুবনা মরিয়ম, সহযোগী অধ্যাপক ক্যান্সার ও প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। যেরকমটা বলছিলাম, আসলে স্তন ক্যান্সারকে আসলে আমরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হিসেবে চূড়ান্ত করেছি। শুরুতেই জানতে চাইবো যে আমরা যেরকমটা জানি যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনকেই আসলে ক্যান্সার বলে থাকে, স্তন ক্যান্সার আসলে কি, সেই বিষয়টা সম্পর্কে প্রথমে জানবো। স্তনের তো অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে মেইনলি হচ্ছে যে ডাক্ট থাকে, যেটার মধ্যে দুধ নালী বলি আমরা, ওই ডাক্ট থেকে কিন্তু মেইনলি ক্যান্সারটা আসে। তো ওই ডাক্টে কোনো একটা কোষ যদি অস্বাভাবিকভাবে গ্রো করতে থাকে তাহলে কিন্তু সেটা ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা, যেটা আমরা বলে থাকি, ব্রেস্ট ক্যান্সারের একটা পার্ট। তো ওই ক্যান্সারটা সে ধারণ করে আর কি। তো অস্বাভাবিক কোনো কিছু এরকম বাড়তে থাকলে তো আস্তে আস্তে সেটা নর্মাল কন্ট্রোলে থাকে না কোষগুলো, সেটা দ্রুত বৃদ্ধি পেতে থাকে, তখনই দেখা যায় যে ব্রেস্টে একটা চাকাতুরি হয়ে যায়। আচ্ছা, আমরা যদি একটু রেশিওর দিকে আসি, যেরকমটা অনুষ্ঠানের একদম শুরুর দিকে বলছিলাম যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু স্তন ক্যান্সারের প্রাদুর্ভাব কিন্তু বেড়েই চলেছে। এক্স্যাক্টলি আসলে কিরকম মানুষ আক্রান্ত হচ্ছেন বা আপনারা কিরকম রোগী পেয়ে থাকেন? পৃথিবীর সব জায়গাতেই কিন্তু মহিলাদের ব্রেস্ট ক্যান্সার এখন 1 নম্বরে চলে এসেছে, বাংলাদেশেও এর ব্যতিক্রম না। বাংলাদেশে দেখা যাচ্ছে যদিও আমাদের কোনো পপুলেশন বেসড ক্যান্সার রেজিস্ট্রি নেই, বাট গ্লোবোক্যান, যারা হচ্ছে যে সংস্থাটা আর কি পৃথিবীর সব দেশের ক্যান্সার নিয়ে পরিসংখ্যানটা দেয়, তারা বলছে তাদের ভাষ্যমতে যে বাংলাদেশে প্রায় প্রতি বছর 13,000 মহিলা ব্রেস্ট ক্যান্সারে নতুনভাবে আক্রান্ত হচ্ছে। আর এছাড়া নতুন পুরাতন মিলে তো আসলে ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা অনেক বেশি, এবং মহিলাদের যত রকমের ক্যান্সার হয়ে থাকে তার মধ্যে এই ব্রেস্ট ক্যান্সারটা এখন একদম 1 নম্বরেই আছে। এবং আপনি দেখবেন যে 1 লাখ মানুষের নারীর মধ্যে দেখা যাচ্ছে যে 30% মানুষই কিন্তু সম্ভাবনা থাকে তাদের ক্যান্সার নিয়ে, একটা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসার একটা সম্ভাবনা থাকে তাদের জীবদ্দশায় আর কি। তো আমি বলবো যে সংখ্যাটা 13,000 শুনতে কম লাগলেও আসলে সংখ্যাটা কিন্তু কম না। এবং আমরা যেহেতু মহিলা ডক্টর, বাংলাদেশের প্রেক্ষাপটে মহিলা পেশেন্টরা মহিলা ডক্টরের কাছে যেতেই পছন্দ করে, এই কারণে হয়তো বা আমরা ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা এত বেশি দেখি যে আমরা কিন্তু খুবই এটা ভয়ের মধ্যে আছি যে মহিলাদের ব্রেস্ট ক্যান্সারটা আসলে অনেকই বেড়ে যাচ্ছে। মহিলাদের ব্রেস্ট ক্যান্সারটা অনেক বেড়ে যাচ্ছে, যেমনটা আপনি বলছিলেন যে 13,000-এর বেশি আসলে আপনারা নতুন পেশেন্ট পেয়ে থাকেন। সেই সূত্র ধরে যদি বলি, আসলে কি কি ফ্যাক্টরস কাজ করছে স্তন ক্যান্সারের পেছনে? বেসিক্যালি আমরা পৃথিবীর কোথাও ব্রেস্ট ক্যান্সার প্রকৃত কারণটা আমরা জানতে পারি না, তবে কিছু রিস্ক ফ্যাক্টর অবশ্যই আছে। তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে প্রায় 10 থেকে 15% মহিলাদের ব্রেস্ট ক্যান্সার যাদের হয়ে থাকে তাদের জেনেটিক একটা প্রভাব আছে। অর্থাৎ পরিবারে যদি কারো ব্রেস্ট ক্যান্সার থাকে, মা, ফুপু, খালা, এরকম ফার্স্ট ডিগ্রি জেনারেটর যাদের আছে আর কি, তো ফার্স্ট ডিগ্রি মাদের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে এবং তাদের যদি একটা BRCA1-2 এই জিনটা যদি মিউটেশন থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে ফ্যামিলির ওই পরবর্তী জেনারেশনের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আরও কিছু রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমি যেটা বলি, স্থূলতাটা বড় কারণ। কারণ হচ্ছে আমাদের যে ফ্যাট থাকে, সেই ফ্যাট থেকে এক ধরনের হরমোন সিক্রেট হয় যেটা ক্যান্সার হতে সহযোগিতা করে। এছাড়া আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, স্মোকিং, অ্যালকোহল, দিস আর দ্য অল রিস্ক ফ্যাক্টরস, যেটা আমরা বলি সব ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এগুলো কমন রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটা আছে। নর্মাল এই জন্যই আমরা আসলে মহিলাদের যতটুকু বলি আর কি যে আপনারা একটা স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করেন, সুস্বাস্থ্যের জন্য আপনারা কাজ করে যান যাতে করে ক্যান্সারটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। এছাড়াও আমি বলবো যে পিলের একটা বিষয় আছে, কন্ট্রাসেপটিভ পিল, ওসিপি যেটা আমরা বলি। এই কন্ট্রাসেপটিভ পিল আমরা ব্যবহার করে থাকি, আমাদের দেশে এটা
ব্যবহার করা হয়ে থাকে বিকজ অফ জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। তবে এটা লম্বা সময়ের জন্য কিন্তু যদি খাওয়া হয় তাহলে এটা একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে। তো আমরা রোগীদেরকে বলি যে 5 বছরের বেশি না, এটা শুধু ওসিপি না, যে কোনো হরমোন ট্রিটমেন্টে কিন্তু আমরা এটাকে 5 বছরের বেশি বা লম্বা সময় নিতে এটা বারণ করে থাকি। এছাড়া আপনারা জানবেন যে মহিলাদের যখন মেনোপজ হয়ে যায়, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে গেলে তখন অনেক ধরনের কমপ্লিকেশন দেখা যায়, লাইক হট ফ্লাশ হয়। তো মহিলারা এটা অনেক সময় এই সিমটমগুলো নিতে পারে না, তখন আমাদের কিছু সাপ্লিমেন্ট, হরমোন সাপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে। এই হরমোন সাপ্লিমেন্টগুলো কিন্তু একটা ব্রেস্ট ক্যান্সার রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটা পড়ে। আচ্ছা, আমরা রিস্ক ফ্যাক্টরসগুলো নিয়ে জানলাম। এবার যদি লক্ষণ বা উপসর্গের দিকে চলে যাই, আসলে সাধারণ মানুষজন আসলে বুঝতে পারে না, তারা অনেক লেট স্টেজে এসে আসলে ডাক্তারের কাছে আসলে শরণাপন্ন হয়। তাহলে প্রাথমিকভাবে আসলে বোঝার উপায় কি? খুবই সহজ, বিকজ ব্রেস্ট ক্যান্সার তো সবচেয়ে বেশি কমনলি আমাদের কাছে আসে একটা লাম্প নিয়ে, এবং লাম্পটা আমরা ইজিলি কিন্তু হাত দিলে টের পেতে পারি। লাম্প নিয়ে, ব্রেস্টে কোনো একটা লাম্প নিয়ে অথবা ব্রেস্ট ফুলে গেছে, কোথাও স্কিনটা খুব অমসৃণ হয়ে গেছে বা স্কিনের মধ্যে দেখা যাচ্ছে যে কমলার খোসার মতো খসখসে হয়ে যাওয়া। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে নিপলদের ডিসচার্জ হওয়া, অনেক সময় যে পুজের মতো পড়তে পারে অথবা ব্লাড স্টেইন আসতে পারে, সামান্য স্কুইজ করলে দেখা যায় যে পুজের মতো আসছে অথবা ব্লাড আসছে। এটা খুবই সিগনিফিক্যান্ট একটা লক্ষণ, যেগুলো আপনারা যদি কখনো পেয়ে থাকে কোনো মহিলা, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। এছাড়াও দেখা যায় ব্রেস্টে কোনো লাম্প নেই, অথচ এক্সিলা যেটা বলি বগলের নিচে, ওখানে একটা চাকা নিয়ে আমাদের কাছে অনেক সময় প্রেজেন্ট করে। তো মোস্টলি হচ্ছে আমাদের কাছে চাকা নিয়েই আসে। এবং ব্যথা কখন হবে? ব্রেস্ট ক্যান্সারের ব্যথা কিন্তু প্রাথমিক পর্যায়ে হয় না। ব্রেস্ট ক্যান্সারের ব্যথাটা হয় কখন? যদি অ্যাডভান্স হয়ে যায়, অনেক বড় হয়ে গেছে, স্কিন ইনভলভ হয়ে গেছে, শরীরের অন্য কোথাও ছড়িয়ে গেছে, তখনই কিন্তু ব্যথাটা তৈরি হয়। একদম ছোট অবস্থায় ছোট্ট একটা টিউমার, তখন কিন্তু ব্যথাভাবে হবে না। কিন্তু এই জন্যই এটাই আমাদের একটা বড় ডিলের কারণ। কারণ কি, ছোট একটা লাম্প হয়েছে, মহিলা টের পাচ্ছে কিন্তু কোনো ব্যথা নাই। ব্যথা না হলে কিন্তু আমরা সহজে ডক্টরের কাছে যেতে চাই না। তো ব্যথা না হওয়ার কারণে দেখা যাচ্ছে তারা ইগনোর করছে, যখন দেখা যায় অনেক বড় হয়ে গেছে তখন আমাদের কাছে আসছে। সুতরাং পেইনলেস লাম্প অর্থাৎ ব্যথা মুক্ত যদি কোনো ব্রেস্টের লাম্প থাকে, এটাকে ইগনোর করা যাবে না, অবশ্যই এটা ডক্টর শরণাপন্ন হতে হবে। আচ্ছা, লাম্পের কথা বললেন আপনি, এবং বললেন যে নিপল থেকে যে কোনো ডিসচার্জের কথা বললেন। লাম্প থাকলে বা ডিসচার্জ হলেই কি আসলে ক্যান্সার ধরে নেওয়া যায়? অবশ্যই না, অবশ্যই না। এই ভয় পেলে আবার তো সবাই খুব অস্থির হয়ে যাবে না। এটা আপনাকে নির্ধারণ করবে ডক্টর। হয়তো সে হাত দিয়ে পরীক্ষা করে দেখবে, অথবা সে কিছু পরীক্ষা ইনভেস্টিগেশন করবে। যেমন আমরা কি করি, একটা পেশেন্ট যখন আমাদের কাছে এরকম লাম্প নিয়ে আসে, তখন তার হিস্ট্রিটা নেই। প্রথম কথা, হিস্ট্রি তার মানে তার ফ্যামিলি হিস্ট্রিটা কীরকম, তার কি ওই যে ওসিপি খাওয়ার কোনো, হরমোন খাওয়ার কোনো হিস্ট্রি আছে কিনা, অথবা তার কি লাইফস্টাইলটা কীরকম, তার ওয়েট কীরকম, এগুলো আমাদের সবই দেখতে হয়। পাশাপাশি আমাদেরকে ব্রেস্ট এক্সামিনেশন করতে হয়। তো ব্রেস্ট এক্সামিনেশনে যদি কোনো সাসপিশিয়াস কিছু থাকে, তখন আমরা ফার্দার ইনভেস্টিগেশনে যাই। ইনভেস্টিগেশন বলতে প্রথম একটা ইনভেস্টিগেশন আমরা করতে চাই, সেটা হচ্ছে যদি 40 বছরের নিচে হয়, তাহলে আমরা আল্ট্রাসাউন্ড করতে বলি, যে ওই ব্রেস্টের যে লাম্পটা, সেই লাম্পটা আসলে দেখতে কীরকম। কারণ ওই আল্ট্রাসাউন্ডেও দেখার মধ্যেও কিন্তু অনেক ডিফারেন্স আছে। কিছু কিছু ক্যান্সারের চেহারা তো আসলে দেখলে বোঝা যায় যে চেহারাটা এবড়ো থেবড়ো থাকে, রাউন্ড শেপ থাকে না, স্পাইকি থাকে। সো আমরা কিন্তু তখন আল্ট্রাসাউন্ডে কিন্তু তারা আমাকে গাইড করে যে না, এই পেশেন্টটার লাম্পটা আসলে দেখতে ভালো না, সাসপিশিয়াস, গো ফর ফার্দার ইনভেস্টিগেশন। আর যদি 40-এর উপরে হয়, তাহলে কিন্তু আমরা আরেকটা পরীক্ষা করতে বলি, সেটা হচ্ছে মেমোগ্রাফি। মেমোগ্রাফি আপনারা জানবেন হয়তো, এটাকে বলা হয় লাইফ সেভিং একটা ইনভেস্টিগেশন। কারণ কি, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের দিকে যখন কথা বলবো, যে এই মেমোগ্রাফির মাধ্যমে কিন্তু একটা ক্যান্সার খুব ছোট অবস্থা, যখন আমার হাতে লাগবে, আরও হয়তো 1-2 বছর পরে আমার লাম্পটা হাতে আসবে, তার মানে তার আগেই, তার 1-2 বছর আগেই কিন্তু ছোট্ট একটা মাইক্রো ক্যালসিফিকেশন এই মেমোগ্রাফির মাধ্যমে আমরা ধরে ফেলতে পারি। অর্থাৎ যদি আমি রেগুলার একটা বয়সের পর থেকে মেমোগ্রাফিটা করি, তাহলে কিন্তু আমাকে ক্যান্সার নিরূপণের জন্য আমাকে বিশাল একটা সহায়তা ভূমিকা করবে আর কি। তো এই মেমোগ্রাফি আমরা আর্লি বয়সে করতে বলি না, 40-এর পরে অ্যাটলিস্ট।
আচ্ছা 40 পরে। যদিও আমাদের দেশে কিন্তু ইয়াংদের অনেক ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এখন, তো তাদের ক্ষেত্রে মেমোগ্রাফিটা অতটা সিগনিফিকেন্ট কাজ করে না, বাট আল্ট্রাসাউন্ড এবং মেমোগ্রাফি মোস্টলি আমরা এই দুটোই করে থাকি। এবং যদি সাসপিশিয়াস থাকে দেন উই গো ফর কোর বায়োপসি। কারণ বায়োপসি করার আগ পর্যন্ত আমরা শুধুমাত্র সাসপেক্ট করতে পারি, যে ধারণা করতে পারি এটা ক্যান্সার হতে পারে। বায়োপসি করার পরেই কিন্তু আমরা কনফার্ম করি যে এটা ক্যান্সার নাকি নন ম্যালিগন্যান্ট। আচ্ছা, আমরা ইনভেস্টিগেশন সম্পর্কেও আমরা ধারণা পেলাম আপনার এই উত্তরের মাধ্যমে। খুবই তথ্যবহুল আলোচনা হচ্ছে। আমরা এই আলোচনায় আবারও ফিরতে চাই। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিজ্ঞাপন বিরতির পর আবারও যুক্ত হচ্ছে আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট এইড থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম স্তন ক্যান্সার নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। ম্যাডাম, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা ইনভেস্টিগেশনস বা কি পরীক্ষা করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। আর কি আসলে ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা আপনারা রোগীদের দিয়ে থাকেন? রোগীরা যখন আমাদের কাছে আসে, এসেই সঙ্গে সঙ্গে যদি ক্যান্সার নিরূপণ হয়, তারা বলে যে দ্রুত চিকিৎসা করতে, এক্ষুনি যেমন সার্জারি করে ফেলে অথবা কেমোথেরাপি দিয়ে ফেলে। এখানে আমি বাধা দিই, কারণ কি যখন বায়োপসিতে ক্যান্সার ডায়াগনোসিস হয়, এরপরে কিন্তু আমাদের করতে হবে স্টেজিং ইনভেস্টিগেশন, অর্থাৎ ক্যান্সারটা কোন পর্যায়ে আছে এটা আমাকে দেখতে হবে। এই স্টেজিংয়ের জন্য আমাকে কয়েকটা পরীক্ষা করা খুবই জরুরি। যেমন তার লাংসে কোনো ক্যান্সার আছে কিনা, ছড়িয়ে গেছে কিনা, তার লিভারটা ভালো আছে কিনা, তার হাড় বোনস ভালো আছে কিনা, কারণ এই যে সব জায়গায় ক্যান্সার চলে যেতে পারে, স্প্রেড করতে পারে। তো এই জন্য আমরা সাধারণত সিটি স্ক্যান চেস্ট, সিটি স্ক্যান অ্যাবডোমেন এবং বোন স্ক্যান করতে বলি। কারণ এইসব জায়গায় যদি কোথাও কোনো ক্যান্সার না থাকে, তাহলে তো আমরা অ্যাকর্ডিংলি স্টেজ অনুযায়ী আমাদের কিন্তু চিকিৎসাটা করতে হয়। এছাড়া আপনারা জানবেন যে যদি ক্যান্সারটা অনেক বেশি বিস্তার লাভ করে, তখন পেট সিটি স্ক্যান নামে একটা পরীক্ষা আছে, যেটা বাংলাদেশেও এখন অ্যাভেলেবেল আছে। পেট সিটি স্ক্যানের মাধ্যমে বডিতে কোথাও ক্যান্সার আছে কিনা, কতদূর পর্যন্ত স্প্রেড করা আছে, এইটা আমরা কিন্তু সহজেই জানতে পারি। যদিও একটু ব্যয়বহুল, কিন্তু এখন সরকারিভাবেও অনেক হসপিটালে এই পেট সিটি স্ক্যানটা আছে আর কি বাংলাদেশে। আচ্ছা, সেটি অনেক ভালো একটি খবর আমাদের দর্শকদের জন্য। আমরা চিকিৎসা প্রসঙ্গে যাব, কিন্তু তার আগে একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাচ্ছি। সেটি হচ্ছে আমরা যেরকমটা সচরাচর জেনে থাকি যে নারীদেরই আসলে ব্রেস্ট ক্যান্সার হয়, পুরুষদের কি ব্রেস্ট ক্যান্সার হওয়ার কোনো পসিবিলিটিস থাকে? এটা খুবই একটা মজার কোয়েশ্চেন। পুরুষরা মনে করে যে তাদের ব্রেস্ট ক্যান্সার হয় না, যদিও সংখ্যা কম, কিন্তু পুরুষদেরও কিন্তু হতে পারে। মানে 1% পুরুষদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমারই জীবদ্দশায় আমি অনেক পেশেন্ট পেয়েছি যাদের পুরুষ, যদিও সংখ্যা অনেক কম, বাট তারা কিন্তু আমাদের কাছে আসে চিকিৎসার জন্য। সো পুরুষ যদি তাদের কোনো ব্রেস্টে কোনো লাম্প পায় বা কোনো আলসারেশন পায় বা এরকম একই সিমটম নিয়ে কিন্তু নিপলদের ব্লিডিং এর ডিসচার্জের হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু বসে ইনফেকশন এটা ভেবে বসে থাকা যাবে না, ডক্টরের কাছে আসতে হবে। আচ্ছা, আমরা এবার চিকিৎসা প্রসঙ্গে চলে যেতে চাচ্ছি। আমরা যেরকমটা জানি ক্যান্সারের চিকিৎসাগুলো হয়ে থাকে সার্জারি, কেমো, রেডিওথেরাপি এবং বিভিন্ন আধুনিক চিকিৎসা কিন্তু এখন উদ্ভাবিত হয়েছে, সেইগুলোর মধ্য দিয়েও যেতে পারি। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতিটি কীরকম হয়ে থাকে? যেহেতু ব্রেস্ট ক্যান্সার এখন অনেক বেড়ে গেছে সংখ্যায়, আমাদের কিন্তু চিকিৎসা পদ্ধতি অনেক অ্যাডভান্স হয়েছে, রিসার্চ হচ্ছে অনেক বেশি প্রতিনিয়তই। তো এই জন্য আমাদের বেসিক তো ক্যান্সারের কয়েকটা চিকিৎসা আছে, সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি। সেই স্টেজের উপর ডিপেন্ড করবে তার কোন চিকিৎসাগুলো লাগবে। যদি আর্লি স্টেজে আসে তাহলে কিন্তু আমরা সার্জারির কথা বলি, এবং তার কেমোথেরাপি লাগবে কিনা তা ডিপেন্ড করে যে তার স্টেজিংটা কী আছে। এবং প্লাস একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্রেস্ট ক্যান্সারে, যে তার ব্রেস্ট ক্যান্সার ধরনটা কি, যেমন ER/PR HER2 স্ট্যাটাস, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে টিউমারটা বা ক্যান্সারটা হরমোন ডিপেন্ডেন্ট কিনা। এখন কিন্তু আমাদের বাংলাদেশের চিত্র যেটা বলবো, মহিলারা ইয়াং পেশেন্টরা আসছে এবং তাদের দেখা যাচ্ছে সবগুলো নেগেটিভ, ER/PR HER2 সবই নেগেটিভ। তারকে বলছি আমরা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, যেটা খুবই অ্যাগ্রেসিভ টাইপের একটা ব্রেস্ট ক্যান্সার, এবং ইয়াংদের হচ্ছে, এবং তাদের ক্ষেত্রে দেখা যায় খুব দ্রুত স্প্রেড করে যাচ্ছে,
এবং তাদেরকে বাঁচিয়ে রাখাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তো এদের ক্ষেত্রে কিন্তু নতুন করে আরও চিকিৎসা এসেছে টিএনবিসির জন্য। ইমিউনোথেরাপি একটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট অপশন, যে যাদের টিএনবিসি আছে তাদের ক্ষেত্রে ইমিউনোথেরাপির রোল কিন্তু দেখা যাচ্ছে খুবই বেশি। তো আমাদের সার্জারি ক্ষেত্রেও বলবো যে এখন অনেক ধরনের সার্জারি এসেছে আধুনিক, তার মধ্যে ব্রেস্ট রেখে যে সার্জারিটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আগে যেরকম আমরা ব্রেস্ট ক্যান্সার হলে শুনতাম যে পুরো ব্রেস্ট ফেলে দিতে হচ্ছে, এখন কিন্তু সেরকম না। এখন কিন্তু ব্রেস্ট রেখেই আমরা বলি যে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি এটা করা সম্ভব। এছাড়া রেডিওথেরাপির বিষয়ে যদি আমি বলি, রেডিওথেরাপিতে এখন অনেক রেডিওথেরাপিও দিতে হয়, অনেক ম্যাক্সিমাম পেশেন্টকে রেডিওথেরাপি দিতে হয়। এবং সেখানে রেডিওথেরাপির টেকনিক আগে যেরকম দেখা যেত যে স্কিন বার্ন হয়ে যায় বা ফুসফুসের দিকে কিছু ক্ষতিগ্রস্ত হয়, এখন কিন্তু যে নতুন আধুনিক মেশিনগুলো এসেছে এর মাধ্যমে আমরা স্কিনকে স্পেয়ার করে, আমরা লাংসকে স্পেয়ার করে সুন্দরভাবে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। সো বাংলাদেশে কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি যে আধুনিক চিকিৎসাগুলো কিন্তু এখন চলে এসেছে। সুতরাং ক্যান্সার হলেই আমরা খুব দিশেহারা হয়ে যাই, সেটা না করে আমাদের উপর আস্থা রাখতে আমি বলছি, যাতে করে চিকিৎসাগুলো আমরা কিন্তু সবই বাংলাদেশে আছে, আপনি জাস্ট খুঁজে নিতে হবে কোথায় কোনটা আছে। এই আর কেমোথেরাপির মেডিসিন অল আর অ্যাভেলেবল। বাংলাদেশে এত ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে যারা এগুলো তৈরি করছে। তো আমাদেরকে এখন আর অন্য কোনো দেশের মুখাপেক্ষি হতে হচ্ছে না। আমরা কিন্তু আমাদের দেশের ফার্মাসিউটিক্যালসের ওষুধ দিয়েই ট্রিটমেন্ট করছি, এবং সেখানে শুধু কেমোথেরাপি না, ইমিউনোথেরাপি সবই আমাদের কাছে অ্যাভেলেবেল। হরমোন থেরাপি যেটা আছে, টার্গেটেড থেরাপি যেটা বলি, অল আর অ্যাভেলেবল ইন বাংলাদেশ। আপনি যেরকমটা বলছিলেন যে আপনাদের প্রতি আসলে যারা পেশেন্ট আছে তাদের একটি আস্থা রাখতে হবে, কিন্তু আমরা তারপরেও দেখে থাকি যে রোগী যারা থাকেন তারা কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য মনে করেন যে উন্নত কোনো বিশ্বে বা পার্শ্ববর্তী দেশে আসলে পাড়ি জমিয়ে থাকেন। এই যে একটা আস্থাহীনতার একটা বিষয় চলে আসে, সেটির পেছনে কারণ কি? কিছু মানুষ যাবেই, হ্যাঁ, ধরেন সিঙ্গাপুরের কিছু মানুষও কিন্তু আমেরিকায় চলে যায় চিকিৎসার জন্য, তাই না? তো তাদের সবসময় মনে হয় যে বেটার ট্রিটমেন্টের জন্য যাবে কোথাও, যাদের অ্যাবিলিটি আছে। তবে ইন জেনারেল পিপল যারা আসলে সামর্থ্যের বাইরে যে দেশের বাইরে চলে যায় ভালো উন্নত চিকিৎসা করতে চায়, তাদের জন্য আমি বলবো যে আস্থাহীনতার কয়েকটা কারণ হয়তো আছে। যেমন লিমিটেশন তো আছেই আমাদের, ম্যান পাওয়ার লিমিটেশন আছে, রিসোর্সের লিমিটেশন আছে, ক্যান্সার সেন্টার বাংলাদেশে অনেক কিছু নেই, মোস্টলি হচ্ছে ঢাকা কেন্দ্রিক। এইগুলো লিমিটেশন তো অবশ্যই আছে। রংপুরে মানুষ ঢাকায় আসার চাইতে মনে করে যে দেশের ওপারটাই তাদের জন্য কাছাকাছি হয়ে যায়। কিন্তু যদি আমরা দেশের রিসোর্সগুলোকে কাজে লাগাতে পারি, এখন কিন্তু মোটামুটি যথেষ্ট রিসোর্সেস তৈরি হয়ে গেছে। আমি বলবো ডক্টর অনকোলজিস্ট বাংলাদেশে এখন 250-র উপরে অনকোলজিস্ট আছে যারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এবং সার্জিক্যাল অনকোলজিস্ট যারা ক্যান্সার সার্জারিগুলো করে তারাও কিন্তু এখন সংখ্যায় অনেক বেড়েছে, কারণ একটা স্পেশালাইজেশন একটা এফসিপিএসসি করা হয়েছে, মেডিকেল অনকোলজি। সো আমি মনে করি যে প্রতিটা সাবজেক্টে এখন ম্যান পাওয়ার আছে। রেডিওথেরাপি সেন্টারগুলো যদিও লিমিটেড, তারপরও ঢাকার বাইরেও এখন হচ্ছে, আপনি উত্তরবঙ্গের দিকেও এখন আছে, সিলেটেতে আছে। সো আপনাকে হয়তো একটু খুঁজে নিতে হবে এবং আস্থা রাখতে হবে। আর আমাদের লিমিটেশন আমি বলবো ডক্টরদের কিছু কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে একটু গ্যাপ আছে, যেটা আমি সবসময় চেষ্টা করি পেশেন্টদের সাথে কমিউনিকেট করতে। তো অন্যরাও যদি এই কমিউনিকেশনটাতে একটু বেশি জোর দেয়, কারণ রুগীদেরকে বোঝানো, রুগীর কিন্তু আস্থার জায়গাটা ডক্টর। যদি সে একজন ডক্টরকে পেয়ে যায় যার উপর আস্থা রাখতে পারে, তখন কিন্তু সে কোথাও যায় না, এটা আমি বিশ্বাস করি। জি, স্ক্রিনিং এর একটি বিষয় কিন্তু আমাদের আলোচনায় চলে এসেছিল। স্ক্রিনিং আসলে ঠিক কতটা ইম্পর্টেন্ট সে বিষয়ে জানবো, এবং ব্রেস্ট ক্যান্সারকে প্রতিহত করার আসলে কি কি উপায় আছে? খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা স্ক্রিনিং, কারণ ব্রেস্ট ক্যান্সার, সব ক্যান্সার আমরা স্ক্রিনিং করতে পারি না। ফরচুনেটলি ব্রেস্ট ক্যান্সার আমরা স্ক্রিনিং করতে পারি। স্ক্রিনিং আমরা বলেছিলাম একটা মেমোগ্রাফি একটা সার্টেন এইজের পরে, অর্থাৎ 40 থেকে 45 আমরা কখন বলি, যাদের সাসপেক্টেড ফ্যামিলি হিস্ট্রি আছে যে তাদেরকে বলি 40-এর পরে যে আপনারা স্ক্রিনিং করেন উইথ মেমোগ্রাফি। আর রুটিনলি যাদের বয়স হয়ে গেছে 45-এর পরে, তাদের কিন্তু রুটিনলি এটা করা দরকার, কারণ ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে কাদের, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকিটাও বাড়তে থাকে। সো 45-এর পর থেকে রেগুলার বেসিসে আমরা বলি যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করতে উইথ মেমোগ্রাফি। এছাড়া আরেকটা সহজ পদ্ধতি আছে যেটা আমরা
আর্লি এজ থেকে শুরু করতে বলি। 25 বছর বয়স থেকে আমরা কিন্তু সেটা করতে পারি। সেটা কি? নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করা, অর্থাৎ সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। সেলফ ব্রেস্ট এক্সামিনেশনে আমরা যদিও এটা বলবো যে খুব আর্লি ধরতে না পারলেও ব্রেস্টে কোনো লাম্প আছে কিনা এটা কিন্তু আমরা যখন হাতে লাগার সঙ্গে সঙ্গে যদি ডক্টরের কাছে যাই তাও কিন্তু আমাদের লাইফ সেভিং একটা পদক্ষেপ বলবো আমি। এবং খুবই ইজি একটা পদ্ধতি, ইউটিউবে এখন অনেক আছে, আমরাও কথা বলি বেশ কীভাবে সেলফ এক্সামিনেশন করতে হবে। সো মেয়েরা যারা ইয়াং আছে তাদেরকে বলবো ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, এবং যারা বয়স্ক যারা 45-এ পরে তাদের হচ্ছে মেমোগ্রাফির মাধ্যমে স্ক্রিনিং করা যায়, অ্যান্ড স্ক্রিনিং ক্যান সেভ লাইফস। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমার কেন পুরো দর্শকদেরই আসলে এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু আসলে জানার ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আজকে হয়তোবা আমরা সেটি সম্ভব করতে পারিনি। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করার জন্য। নিশ্চয়ই আমরা আবার ভবিষ্যতে আবার হয়তো কোনো প্রোগ্রাম করব আর আলোচনা করার। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে ব্রেস্ট ক্যান্সার কিভাবে আসলে ছড়ায় এবং ব্রেস্ট ক্যান্সারের উন্নত চিকিৎসাগুলো যে বাংলাদেশেও অ্যাভেলেবল সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানাতে চেষ্টা করেছি। আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের উপকারে এসেছে, আর আপনাদের উপকারে আসলে আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ডক্টর ফাতিহা শাফি এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এটিএন নিউজের সাথেই থাকবেন।